পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমি পরপর এই ভিডিওতে বলে দেব। চতুর্থ শ্রেণীর পরীক্ষা অনেক ছাত্রছাত্রী এই প্রথম দেবে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীতে অনেক পরীক্ষাই হয়নি করোনার জন্য। একেবারে চতুর্থ শ্রেণীতে প্রথম যে পরীক্ষাটা যেহেতু দেবে, তার জন্য সেই প্রশ্নপত্র কেমন হয়, কত নম্বরের প্রশ্ন হয় এবং কিভাবে লিখতে হয় বিস্তারিত আমি এই ভিডিওতে জানাবো। ভিডিওটি এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী এইরকম ধরনের ভিডিওগুলো আমি পরপর করে দেবো। ঠিক আছে, আমি সমস্ত ক্লাসে একেবারে প্রি প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি পর্যন্ত সমস্ত ক্লাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে দেখো, এখানে যে প্রশ্ন থাকবে তোমাদের 10 নম্বরের পরীক্ষায় প্রথম যে প্রশ্নপত্রে আলোচনা করব বাংলা বিষয়ে। বাংলা বিষয়ে যে প্রশ্নটা থাকবে তার মধ্যে 10 নম্বর তোমাদের পরীক্ষা হবে, সময় থাকবে 20 মিনিট। ঠিক আছে, সময় থাকবে 20 মিনিট। এই প্রশ্নপত্রের উপরেই তোমরা পরীক্ষাটা দেবে, অর্থাৎ এই প্রশ্নপত্রের উপরেই তোমরা উত্তরগুলো লিখবে। ঠিক আছে, কেমন প্রশ্নগুলো হয় পরপর দেখতে পেয়েছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে তোমাদের বাংলা বিষয়ে 10 নম্বরের পরীক্ষা হবে, 20 মিনিট টাইম থাকে। এই 20 মিনিটের মধ্যেই তোমাকে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এই প্রশ্নের মধ্যেই লিখতে হবে। ঠিক আছে, পরপর করে আমি এখানে কিন্তু কোনো কিছু দাগাচ্ছি না, আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলে আমি এই প্রশ্নের পরেই উত্তরগুলো আমি পরপর করে বলে যাব। ঠিক আছে, আমি কিন্তু মন দিয়ে শুনবে, কারণ তুমি কিন্তু পরীক্ষাটা দিও, এই মডেল কোশ্চেনটা বাড়িতে বসে পরীক্ষাটা দিও। একটা কথা বলে রাখি, এটা একটা একরকম মডেল কোশ্চেন বলতে পারো, কোনোভাবে এইটাই যে পরীক্ষায় পড়বে এর কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না, কারণ এই ধরনের প্রশ্নপত্রগুলো আসবে। অবশ্যই এই প্রশ্নগুলো তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, এবং যে সমস্ত গার্ডিয়ানরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ছেলে মেয়েদেরকে এই প্রশ্নপত্রটি অবশ্যই কি বলবো, সাউন্ড অফ করে দিয়ে আপনারা এটা দেখাতে পারেন, যে বাড়িতে পরীক্ষাও নিতে পারেন, বা এই প্রশ্নপত্রটি ধরে ধরে আপনারা বসে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখুন, বাংলা বিষয়ে যে পরীক্ষাটা হয়েছিল বা হবে, এই প্রশ্নগুলো কেমন হবে। 1 নম্বর, সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দিতে। সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দিতে বলা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন, আম জাম চা বাগিচার তলায় যেন তারা হাসছে। ঠিক আছে, তার উত্তরটা এখানে কি হবে না, উত্তরটা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো। উত্তরটা হবে আম, আমের টিকচিহ্ন, আমের মাথার উপরে একটা টিকচিহ্ন দিবা, আমের কাছে এখানে টিকচিহ্ন দিয়ে দিতে পারো। আম বাগিচার তলায় যেন তারা হাসছে। হ জ বড় ল হলো একটি বই, খেলনা না ট্রেন। অবশ্যই উত্তরটা হবে হ জ বড় ল হলো একটি বই, বইতে টিকচিহ্ন দেবে। ঠিক আছে, গয়েতে তত্ত্বচান মই নিয়ে এসেছিল বাড়ি, দোকান না দারোয়ানের ঘর থেকে। নিশ্চয়ই পড়াশোনা করেছো, তোমরা নিশ্চয়ই জানো যে তত্ত্বচান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে। উত্তরটা হবে দারোয়ানের ঘর থেকে। পরের প্রশ্ন, চ বর্গের একটি বর্ণ হলো। চ বর্গের একটি বর্ণ হলো, অবশ্যই কি হবে, ক ট না বুরকাজ, অবশ্যই হবে বুরকাজ। ঠিক আছে, এটা বুরকাজ। তাহলে প্রথম প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। এরপর চলে আসছি পরের প্রশ্ন 2 দাগের, বেমানান শব্দটি গোল করতে। যেটা বেমানান শব্দ সেটা গোল করতে বলেছে। দেখো, কতে আছে আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। আচ্ছা একটু মন দিয়ে দেখো, চোর পুলিশ কি করে, চোরকে কি করে ধরে নিয়ে যায়, কী দিয়ে ধরে নিয়ে যায় না, হাতকড়িতে ধরে নিয়ে যায়। আলমারিতে কোনো কাজেই লাগে না, তাহলে এইখানে বেমানানটা কোনটা, আলমারি। তাহলে আলমারিতে কী করে, পেন দিয়ে সুন্দর করে একটা গোল করে দেবে। যেহেতু এটা বেমানান, এখানে বলেছে বেমানান শব্দটি গোল করো, তাহলে যেহেতু আলমারিটা বেমানান, তুমি কী করবে, পেন দিয়ে করে সুন্দর করে এইভাবে গোল করে দেবে, যেভাবে দেখাচ্ছি সেইভাবে পেন দিয়ে গোল করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো সিঁড়ি, মই, তাঁবু, ধাপ। আচ্ছা, কোনো ধাপে উঠতে হলে অবশ্যই সিঁড়ি লাগে, এবং সিঁড়ি দেওয়ার জন্য অবশ্যই মই ব্যবহার করা হয়, কিন্তু তাঁবুতে কোনোভাবে লাগে না। তাহলে এখানে বেমানান শব্দ কোনটা না, তাঁবু। তাঁবুতে গোল করে দাও, পেন দিয়ে করে গোল করে দাও, বৃত্তের আকারে গোল করে দাও। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর 2 দাগের প্রশ্নগুলো হয়ে গেল। এবার চলে আসছে 3 দাগের, শব্দার্থ লেখো। শব্দার্থ কি বলেছে, টাইম টেবিল। টাইম টেবিলের শব্দার্থ কি হবে, অবশ্যই জানো, টাইম টেবিল মানে হচ্ছে সময় সারণী। উত্তরটা কি লিখবে, সময় সারণী। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে বাগিচা। বাগিচা শব্দার্থ কি হবে, বাগিচা শব্দার্থ হচ্ছে বাগান। বাগিচা মানে হচ্ছে কি, বাগান। আশা করি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ নিশ্চয়ই তোমরা জানো কীভাবে করতে হয়, অবশ্যই জানো। কীরকম দেখো বলে দিচ্ছি মন দিয়ে শুনবে। পশ্চিম, পশ্চিম কীভাবে করবে, পশ্চিমটা এইভাবে লিখবে,
প হসন্ত যুক্ত অ যুক্ত তালবর্ষ হসন্ত যুক্ত চ হসন্ত যুক্ত হস্যই যুক্ত ম হসন্ত যুক্ত অ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে পশ্চিমটাকে এইভাবে বর্ণ বিশ্লেষণ করতে হবে। আবারও বলছি, প হসন্ত যোগ চিহ্ন দেবে যুক্ত অ যুক্ত তালবর্ষ হসন্ত যুক্ত চ হসন্ত যুক্ত হস্যই যুক্ত ম হসন্ত যুক্ত অ। এইভাবে পশ্চিম বর্ণ বিশ্লেষণ করবে। তারপর আছে গিন্নি। কি কি করবে না, গ হসন্ত গ হসন্ত যুক্ত হস্যই যুক্ত দন্তন হসন্ত যুক্ত আবারও দন্তন হসন্ত যুক্ত হস্যই। দন্তন দন্তন হস্যিকার আছে। তাহলে আবার বলছি, গ হসন্ত যোগ চিহ্ন হস্যই যোগ চিহ্ন দন্তন হসন্ত যুক্ত দন্তন হসন্ত যুক্ত হস্য। দুইবার দন্তন হসন্ত হবে, কারণ দন্তন দন্তন আছে। আশা করি বোঝা গেছে। চলে যেই বাক্য রচনা করতে বলেছি, যেমন জন্তু। জন্তুতে তুমি তোমার মতো করে লিখতে পারো। আমি একটা বলেছি, মধ্যে দেখো, চিড়িয়াখানায় অনেক রকম জন্তু দেখা যায়। আমি কিন্তু সব কিছু কিন্তু মুখে উত্তরগুলো বলে যাচ্ছি। অবশ্যই তুমি খাতায় করে সুন্দর করে এগুলো তুমি আমার কথাগুলো শুনে শুনে সুন্দর করে বানান ধরে ধরে অবশ্যই উত্তরগুলো লিখবে। অর্থাৎ চিড়িয়াখানায় অনেক রকম জন্তু দেখা যায়। তারপর দেখো মহান। মহানে কি লিখবে না, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান ব্যক্তি। ঠিক আছে, এইভাবে লিখতে পারো, বা তুমি তোমার মতো করে লিখতে পারো। আমি এটা বললাম বলে যে এটা লিখতে হবে, এটা কোনো কথা নয়, তুমি তোমার মতো করে লিখতে পারো। আমি বলছি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান ব্যক্তি। আশা করি বুঝতে পেরেছ। ব্যাস, তারপরে প্রশ্ন, দু একটি বাক্যে উত্তর দাও। ছাগল ছানা কেন বাড়ি ফিরতে পারেনি? ছাগল ছানা কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তরটা নিশ্চয়ই ভালো করে পড়েছো, তবু আমি বলে দিচ্ছি, এর মধ্যে দেখো, বনের চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানার পেট এমন ভর্তি হয়ে গিয়েছিল যে সে আর হাঁটতে পারছিল না, তাই সে বাড়ি ফিরতে পারেনি। আশা করি বুঝতে পেরেছ। আবার বলছি, বনের চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানার পেট এমন ভর্তি হয়ে গিয়েছিল যে সে আর হাঁটতে পারছিল না, তাই সে বাড়ি ফিরতে পারেনি। আশা করি বোঝা গেছে। এরপর দেখো, আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায়? আপ ট্রেন এবং ডাউন ট্রেন বলতে কি বোঝায়? দেখো, উত্তরটা এইভাবে লিখবে। কোনো বড় জংশন স্টেশন থেকে, কোনো বড় জংশনে, এটা মনে দিয়ে রেখো, কোনো বড় জংশনে কোনো ট্রেন স্টেশন থেকে ছাড়া গাড়ি, যে কোনো গাড়ি হলো, একটি জায়গায় নাম নিয়ে যখন সেই জায়গায় উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন সেই ট্রেনকে আপ ট্রেন বলে। আর সেই জায়গা থেকে পুনরায় নির্দিষ্ট জংশনে স্টেশনে ফিরে আসার গাড়িকে বলে ডাউন ট্রেন। অর্থাৎ বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ধরো কোনো একটা বড় জংশন, ধরো হাওড়া স্টেশন, হাওড়া একটা জংশন, সেখান থেকে যখন সে যাচ্ছে মেছেদা যাচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় আপ ট্রেন। আবার যখন সেই মেছেদা থেকে আবার হাওড়াতে পৌঁছাচ্ছে, সেটাই হচ্ছে ডাউন ট্রেন। ঠিক আছে, তাহলে এইভাবে লিখবে, কোনো বড় জংশন স্টেশন থেকে ছাড়া গাড়ি একটা জায়গার নাম নিয়ে যখন সেই জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন সেই ট্রেনকে আপ ট্রেন বলে। আর সেই জায়গা থেকে যখন পুনরায় নির্দিষ্ট জংশন স্টেশনে ফিরে আসার গাড়িকে বলে ডাউন ট্রেন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরে প্রশ্ন হচ্ছে, ষড়যন্ত্র কাকে বলে? ষড়যন্ত্র কাকে বলে? উত্তর কীভাবে লিখবে না, নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে, নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে, সেখানে একটি যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্য দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র। আশা করি বোঝা গেছে। আবারও বলছি, নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে, সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এই হচ্ছে টোটাল তোমাদের বাংলা প্রশ্ন। এবার আমরা দেখে নেব ইংরেজি প্রশ্নটাকে। ইংরেজি প্রশ্ন তোমাদের 10 নম্বরের পরীক্ষা হবে, 20 মিনিট টাইম থাকবে। সেই প্রশ্নের মধ্যেই তোমরা স্কুলের নাম লিখবে এবং অবশ্যই তোমার নাম লিখবে, তোমার রোল নাম্বার লিখবে এবং তোমার সেকশন যদি থাকেও লিখবে, নাহলে লেখার দরকার নেই। ঠিক আছে, ব্যাস। এখানে দেখো, প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এটা তোমাদের বইতেই আছে। লিপিস ফাদার ওয়াইজ হার এ ডল অ্যান্ড হার গ্যাস বেলুন, এগুলো তোমাদের বইতেই আছে। আমি আর এগুলো পড়ছি না, অবশ্যই তুমি ভালো করে পড়বে, না পড়লে কিন্তু উত্তর করতে পারবে না। ঠিক আছে, এগুলো পড়বে। ব্যাস, এরপর দেখো, মনে দেখো, প্রশ্নগুলো দেখে নাও। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ এই প্যাসেজটা তুমি ভালো করে অবশ্যই পড়বে,
পড়ার পর অবশ্যই এই অ্যান্সারগুলো দিতে হবে। দেখো কি বলেছে, হোয়াট ডাজ লিপি ইট অ্যাট ফেয়ার, হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার। উত্তরগুলো তাহলে কীভাবে লিখবে, উত্তরগুলো এইভাবে সুন্দর করে লিখতে হবে, লিপি ইটস আলু কাবলি অ্যান্ড কী হবে ফুচকা অ্যাট দ্য ফেয়ার। কী লিখবে, লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। এখানে সুন্দর করে এখানে বলা আছে লিপি এনজয় হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, তাহলে এখানে উত্তরটা এইভাবে লিখবে, লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, অ্যাট দ্য ফেয়ার। এখানে এই উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে দেবে। চলে যাই পরের প্রশ্নটি, কী বলেছে, হোয়াট ডাজ লিপিজ ফাদার বাই ফর হার, হোয়াট ডাজ লিপিজ ফাদার বাই ফর হার। এই উত্তরে কী লিখবে, উত্তর অবশ্যই এইভাবে লিখবে, হিজ ফাদার বাইজ এ নাইস শাড়ি ফর হার মাদার। এখানে সুন্দর করে লেখা আছে, দেখো বাইজ এ নাইস শাড়ি ফর হার মাদার। এখানে এই যে লাইনটা পুরো এখানে তুলে দেবে, এইভাবে উত্তর লিখবে, হিজ ফাদার বাইজ এ নাইস শাড়ি ফর হার মাদার। আচ্ছা, এখানে মাদার হবে। আচ্ছা, হোয়াট ডাজ লিপি উইশ অ্যাট লাস্ট, হোয়াট ডাজ লিপি উইশ অ্যাট লাস্ট। এই উত্তর কী লিখবে, এখানে আছে লিপি ইজ ভেরি হ্যাপি সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেনস্ট নেক্সট ইয়ার। তাই এখানে উত্তরটা এইভাবে লিখবে যে লিপি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। এখানে পুরো লাইনটা এখানে যেটা আছে পুরোটা এখানে তুলে দেবে। আশা করি বুঝতে পেরেছ। ব্যাস, এবার চলে আসি 2 প্রশ্নগুলো। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং এ অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট। তো এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে সেগুলো তোমাকে এখানে বসাতে বলছে শূন্যস্থান পূরণে। কী কী হবে দেখো, প্রথম প্রশ্ন, টুডে আই ড্যাশ গো ওয়ান টু স্কুল উইথ মাই ফাদার। অবশ্যই উত্তরটা হবে গো, এখানে লিখবে টুডে আই গো টু স্কুল উইথ মাই ফাদার। পরের প্রশ্ন, ইয়েস্টারডে আই ড্যাশ টেক না টুক মাই মাদার উইথ মি। অবশ্যই হবে কি টুক, TOOK। ইয়েস্টারডে আই টুক TOOK, টুক মাই মাদার উইথ মি। পরের প্রশ্ন, লাস্ট আফটারনুন আই ড্যাশ কাম না কেম লেট ফ্রম স্কুল। অবশ্যই কি হবে, অবশ্যই হবে কেম, CAME কেম। তা লাস্ট আফটারনুন আই কেম লেট ফ্রম স্কুল। পরের প্রশ্ন, টুডে আই ড্যাশ হ্যাভ না হ্যাড মিল্ক অ্যান্ড ব্রেড। অবশ্যই উত্তরটা হবে টুডে আই, অবশ্যই কি হবে, কি হবে হ্যাভ, HAV হ্যাভ, টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড। পরের প্রশ্ন, ইয়েস্টারডে উই ড্যাশ লিভ না লেফট হোম আর্লি। অবশ্যই উত্তরটা হবে ইয়েস্টারডে উই কি হবে না লেফট, LEFT লেফট হোম আর্লি। তাহলে 2 দাগের প্রশ্ন উত্তর সুন্দর বলে দিলাম। এরপর চলে আসছি পরের দাগে, 3 দাগে, ম্যাচ দ্য ফলোয়িং কলাম A অ্যান্ড কলাম B। কলাম A এবং কলাম B গুলো তোমাকে ম্যাচ করতে বলা হয়েছে। কীভাবে হবে, প্রথম বন্ধু দেখে নাও। প্রথমে আছে র্যাবিট, র্যাবিটটা কার সঙ্গে সহ হবে, র্যাবিটটা হবে এই যে ব্যুরো, BURROW ব্যুরো, ঠিক আছে। র্যাবিট কার সঙ্গে হবে, ব্যুরো, ওকে। তারপরে হবে কি হর্স, হর্সটা কার সঙ্গে হবে, হর্সটা হবে স্টেবল, STABLE স্টেবল। হর্সটা কার সঙ্গে বেরো হবে, স্টেবল। তারপর দেখো আউল, আউলটা কার সঙ্গে হবে, আউলটা হবে হর্স, HOOTS হর্স, HOOTS হর্স। তারপর আছে ডাক, DUCK ডাক, ডাকটা কি হবে না কুইক্স, QUACKS কুইক্স, ওকে। তারপর হচ্ছে ফক্স, FOX ফক্স, ফক্সটা কার সঙ্গে হবে, দেখো ফক্সটা আছে ভিক্সেন, VIXEN ভিক্সেন। আর শেষে আছে লায়ন, LION লায়ন, লাইনটা কার সঙ্গে হবে না লায়ন্স, LIONESS লায়ন্স, ঠিক আছে। এইভাবে সুন্দর করে যেভাবে বললাম সুন্দর করে এগুলো মিলিয়ে লিখে নেবে। এরপর চলে আসছি রাইটে 4 সেন্টেন্স, 4টা সেন্টেন্স লিখতে বলেছে। অন মাই স্কুল, তোমার স্কুল সম্বন্ধে 4টা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। এটা তুমি তোমার মতো করে লিখবে, তবুও একটু বলে দিচ্ছি, একটু দেখে নাও। এইভাবে লিখবে, দ্য নেম অফ মাই স্কুল ইজ, তুমি যে স্কুলে পড়ো অবশ্যই সেই স্কুলটার নামটা লিখতে হবে। তাহলে কীভাবে লিখবে, দ্য নেম অফ মাই স্কুল ইজ। এবার তোমার স্কুলের নামটা লিখে দেবে। আমি ধরে নিচ্ছি পূর্বচক বোর্ড প্রাইমারি স্কুল, পূর্বচক বোর্ড প্রাইমারি স্কুল। তারপরে লিখবে ইট ইজ এ, কী হবে, ইট ইজ এ পাক্কা বিল্ডিং,
পাক্কা বিল্ডিং, অর্থাৎ তোমাদের যদি পাকা বিল্ডিং হয়, অর্থাৎ পাকা বিল্ডিং যদি হয় অবশ্যই লিখবে ইট ইজ এ পাকা বিল্ডিং। তারপরে লিখবে তোমাদের যদি টোটাল স্টুডেন্টের সংখ্যা তুমি যদি জেনে থাকো, তোমার স্কুল কতজন পড়ে যদি জেনে থাকো, তা তুমি সেইভাবে লিখতে পারো যে দেয়ার আর, ধরো 100 স্টুডেন্ট, তুমি যে 100 জন পড়ে, তাহলে দেয়ার আর 100 স্টুডেন্টস অ্যান্ড তোমাদের টিচার কতজন থাকবে 100 স্টুডেন্ট লিখতে পারো, দেয়ার আর 100 স্টুডেন্টস অ্যান্ড কি লিখবে কতজন থাকে, তোমাদের 3 জন টিচার থাকে তো লিখবে 3, আর যদি 5 জন থাকে 5 টিচার্স ইন মাই স্কুল, ইন মাই স্কুল এইভাবে লিখবে। আর লিখতে পারো দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল, তোমাদের স্কুলের সামনে যদি কোনো বাগান থাকে অবশ্যই এইভাবে লিখতে পারো দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল। আচ্ছা, তারপর আরও লিখতে পারো দি টিচার টিচেস আস ভেরি কেয়ারফুললি, দ্য টিচার টিচেস আস ভেরি কেয়ারফুললি হয়েছে। তার আরেকটা লিখতে পারো আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আই লাভ মাই স্কুল ভেরি মাচ। এবার যেগুলো বললাম আমি সেগুলো তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে লিখে নিতে পারো। ওকে, এবার চলে আসছি পরের প্রশ্ন, গণিত। খুব ভালো গণিত, খুব সহজ হয়েছে, গণিতগুলো পরপর দেখে নিচ্ছি। ওকে, গণিত কোশ্চেন কীভাবে হবে দেখো পরপর করে। এখানে তোমার নাম লিখবে, তোমার নাম আর তোমার স্কুলের নাম, বিভাগ, রোল নাম্বার এগুলো তুমি লিখে নেবে। এবার দেখো গণিত কোশ্চেন কী বলেছে দেখো, সবথেকে সোজা বলেছে মানের ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট থেকে বড় সাজাই। তাহলে এগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, মনে দেখো 341, 358, 339, তাহলে এখানে সব থেকে ছোটো কোনটা দেখতে পাচ্ছি না 339, তাহলে প্রথমে লিখবে 339, তারপর কত লিখবে না 341, তারপরে 358, এইভাবে ছোট থেকে বড় সাজাবে। ঠিক আছে, তারপর প্রশ্ন বলেছে গুণ্য ও ড্যাশ পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে, গুণ্য ও গুণক, এখানে কি লিখবে গুণক, গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। তারপর দেখো 32, এখানে ঘর দেওয়া হয়েছে 35, এই চিহ্নটা হবে না এই চিহ্নটা হবে। আচ্ছা, এখানে সবথেকে বড় কোনটা দেখতে পাচ্ছি 35 বড়, তাহলে 35-এর দিকে হাঁটা, তাহলে এই চিহ্নটা বসাবো এখানে। ঠিক আছে, এই চিহ্নটা বসাই, এবার এটা তুমি যে কোনো একটা বসালেই হবে। আমি আবারও বলছি যে কোনো, তুমি যদি প্রথমটা বসালে তাহলে নিশ্চয়ই হবে, কখনোই হবে না, কারণ এদিকে যদি হাঁ থাকে 32টা নিশ্চয়ই 35 বড় নয়, তাহলে কোনটা বসাতে হবে এটা বসাতে হবে, কারণ এদিকে হলো 35টা 32 থেকে বড়, তাহলে এই চিহ্নটা বসাবে, এই চিহ্নটা বসাবে, যে বড় তার দিকে হাঁ থাকবে। তারপর দেখো কথায় লিখি 780, তা তুমি কি লিখবে 780, 780 ভাষায় লিখবে 780। তারপর প্রশ্ন বলেছে যে বছর লিপিয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, যে বছর লিপিয়ার হয় অবশ্যই সে মাসে একটা দিন বেশি হয়, তাহলে যদি 28 দিন হয়, ফেব্রুয়ারি মাসে 28 দিন হয়, একটা দিন বেশি মানে 29, এখানে হবে উত্তরটা হবে 29। 365 দিন সমান 1 বছর, 2 বছর, 3 বছর, নিশ্চয়ই জানো যে 1 বছর মানেই হচ্ছে 365 দিন, উত্তরটা হবে 1 বছর, 365 দিন সমান 1 বছর। তারপর পরে প্রশ্ন দেখা বলেছে 238 ভাজিতক 3 ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ দেখাতে বলেছে। তাহলে 238কে তুমি 3 দিয়ে ভাগ করবে, এখানে এই ঘরের মধ্যে এখানে কি লিখবে, এখানে লিখবে 3, 3কে 238 দিয়ে ভাগ করলাম, প্রথমে কিসে যাবে না 7-এ দেবো, 3 7-এ 21 থেকে তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2, আর এখানে 8 নেমে যাবে 28। ঠিক আছে 28, এবার 28 যদি হয় তুমি 3কে যদি ভাগ করো কত 3 9 27, 3 9 27, এখানে লিখবে এই ঘরটায় লিখবে 27, তাহলে বিয়োগ করলে কত হবে, এখানে বিয়োগ করলে হবে 1, এখানে লিখবে 1। ঠিক আছে, তাহলে কত হলো এখানে না 79, 7 প্রথমে 7-এ দিয়েছিলাম 3 7 21 7, তারপর 9-এ দিয়েছি তাহলে 79। তাহলে এখানে ভাজ্য কত না, এখানে ভাজ্য হচ্ছে দেখো 248, এখানে লিখবে 238। তারপর ভাজক কত না, ভাজক হচ্ছে 3 দিয়ে ভাগ করে, তাহলে ভাজক হচ্ছে 3। ভাগফল কত বেরোলো না, ভাগফল বেরোলো 79, আর ভাগশেষ কত বেরোলো, এখানে 1 বেরিয়েছে, তাহলে এখানে লিখবে ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো না ভাজ্য গুণিতক কি হয়, ভাজ্য গুণিতক ভাগফল সমান ভাগশেষ হয়, তাহলে এখানে সেটা লিখবে, এই জায়গাটা লিখে দিবে ভাজ্য কত বেরিয়েছে না 238 গুণিতক কার সঙ্গে গুণ করছো, 238 সঙ্গে 3 গুণ করছো, 238 সঙ্গে 3, অর্থাৎ এখানে কি লিখবে ভাজ্য গুণ করার পর এখানটা লিখা ভালো হলো। এবার দেখো ভাজক ভাগশেষের চেয়ে ড্যাশ বড় না ছোট হবে, ভাজকটা ভাগশেষের চেয়ে বড় না ছোট, অবশ্যই হবে বড়, ভাজকটা ভাগশেষের চেয়ে অবশ্যই বড় হবে। এরপরে সবথেকে ভালো একটা অঙ্ক আছে দেখো 6 বছর 0 মাস 22 দিন, 8 বছর 9 মাস 10 দিন, 8 মাস 18 দিন, তো এগুলো সবগুলোকে যোগ করবে, তাহলে 8 আর 2 যোগ করলে হবে, এখানে হবে 10, এখানে 2 1 3 1 4 অর্থাৎ 50, এখানে এই ঘরটায় হবে 50। তারপরে দেখো 8 আর 9 যোগ করলে আর 17, এখানে কত হবে, এখানে হবে 17, এই ঘরটায় লিখবে 17 মাস,
আর এখানে 6 আর 8 যোগ করলে হবে কত হবে, এখানে 14, এখানে লিখবে 14, অর্থাৎ 14 বছর 17 মাস 50 দিন। তারপরে এই ঘরটায় লিখবে, কি লিখবে, 14 বছর। আচ্ছা, এই 17 যে মাস, 17 মাসকে লিখবে এইভাবে 12 যুক্ত 5, এখানে লিখবে 12, এখানে লিখবে 5, 12 যুক্ত 5। আর এখানে কত হয়েছিল 50, 50কে লিখতে পারি 30 যুক্ত 20, 30 যুক্ত 20। ঠিক আছে, তাহলে এই ঘরে শেষ করে লিখবে 20, আর এখানে আমার 30 ছিল, তাহলে 1 মাসে চলে গেলো, আগেরটা কত ছিল 5 ছিল, এখানে লিখবে 6 মাস, আর এখানে তখন 1 বেড়ে যাবে, এখানে হবে 15, অর্থাৎ 15 বছর 6 মাস 20 দিন। আমি পরপর জাস্ট উত্তরগুলো পরপর করে তোমাদেরকে বলে দিলাম, তোমরা এবার বাড়িতে বসে এগুলো সুন্দর করে করতে হবে তোমাদেরকে। আশা করি বোঝা গেছে। ব্যাস, এরপর চলে আসছি আমরা পরের প্রশ্ন, আমাদের পরিবেশ। আমাদের পরিবেশটা ভালোভাবে তোমাদের জানতে হবে। আমাদের পরিবেশটা কী হবে, দেখো আমাদের পরিবেশটা এক কথা উত্তরতে বলা হয়েছে ফার্ন কি। উত্তরে কি লিখবে এখানে না, ফার্ন কি, ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ। এখানে উত্তরে লিখবে ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, বালিতে জন্মানো গাছের নাম লেখো। বালিতে জন্মায় এমন গাছের নাম লিখতে বলে কি হবে, ক্যাকটাস হবে বালিতে জন্মায়, বা ফণিমনসা, এটা লিখতে পারো, ক্যাকটাস লিখতে পারো বা ফণিমনসা লিখতে পারো, কোনো সমস্যা নেই। কোন যন্ত্রের সাহায্যে অণুজীব দেখা যায়, কোন যন্ত্রের সাহায্যে নিশ্চয়ই জানো, অণুবীক্ষণ যন্ত্রে। উত্তর লিখবে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অণুজীব দেখা যায়। কি দেখা যাবে, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অণুজীব দেখা যায়। হয়েছে। একটি বিলুপ্ত পাখির নাম লেখো। একটা বিলুপ্ত পাখি, একটি বিলুপ্ত পাখির নাম কি হবে না, একটি বিলুপ্ত পাখির নাম হচ্ছে মরিশাসের ডোডো পাখি। কি হবে, মরিশাসের ডোডো পাখি। একটা বিলুপ্ত পাখির নাম হচ্ছে মরিশাসের ডোডো পাখি, ডোডো পাখি। পরের প্রশ্ন, সত্য না মিথ্যা চিন্তা করতে বলেছে। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি, এটা এক সত্য কথা। বস্তু যা দিয়ে তৈরি হয় সেটাই হচ্ছে পদার্থ, তাহলে এটা এখানে প্রথমটা হবে সত্য। হাওয়ায় অনেক রকম গ্যাস আলাদা থাকে। হাওয়ায় অনেক রকম গ্যাস আলাদা থাকে, এটা একেবারে ভুল। হাওয়ার সঙ্গে সব গ্যাস মিশে থাকে, আলাদা থাকে না, সবগুলো কী হবে, মিশে থাকে, তাহলে এটা এখানে হবে মিথ্যা। নিয়মিত শ্বাসের ব্যায়াম করা অপ্রয়োজনীয়, এটাও মিথ্যা। নিয়মিত শ্বাসের ব্যায়াম করা প্রয়োজন, অপ্রয়োজনীয় নয়, প্রয়োজন হবে, তাহলে এখানে যেহেতু অপ্রয়োজন আছে এটাও হবে এখানে মিথ্যা। খাবার থেকেই আমরা শক্তি পাই, এটা অবশ্যই সত্য, খাবার খেলেই তো আমরা শক্তি পাই, এখানে এটা লিখবো সত্য। আশা করি বোঝা গেছে। চলে যাই 3 দাগে শূন্যস্থান পূরণ। কি বলছে দেখো, মাঠে মাঠে ড্যাশ ধান চাষির মুখে ড্যাশ গান, তাহলে কি লিখবে, মাঠে মাঠে সোনালি ধান, মাঠে মাঠে এখানে লিখবে সোনালি ধান, চাষির মুখে ড্যাশ গান, আনন্দের গান, এখানে লিখবে আনন্দের গান। ড্যাশ হলো আমাদের সব ড্যাশ উৎস, তাহলে কী হবে, খাদ্য, এখানে লিখবে খাদ্য। খাদ্য হলো আমাদের সব কি হবে, উৎস। উৎস মানে খাবার, শক্তির উৎস, এখানে লিখবে শক্তির উৎস। লিখবে খাদ্য হলো আমাদের সব কি হবে, শক্তির উৎস। ব্যাস, এ হয়ে গেল। এরপর দেখো 4 থেকে কী বলেছি, প্রশ্নগুলো উত্তর দাও 3টি। উদাহরণসহ পদার্থের 3টি অবস্থার নাম উল্লেখ। উদাহরণসহ পদার্থের 3টি অবস্থার নাম উল্লেখ করতে বলেছে। কি হবে, নিশ্চয়ই জানো, পদার্থের 3টি অবস্থা হলো কঠিন। কঠিনটা কী হবে না, বরফ, তরল, জল, গ্যাসীয় মানে জলীয় বাষ্প। উদাহরণ দিয়ে বলে দেওয়া হলো কী কী হলো, তাহলে পদার্থের 3টি অবস্থা, 1 হচ্ছে কঠিন যেটা হচ্ছে বরফ, 2 হচ্ছে তরল যেটা হচ্ছে জল, আর 3 হচ্ছে গ্যাসীয় যেটা হচ্ছে জলীয় বাষ্প। আচ্ছা, আমাদের দাঁত মাজা দরকার কেন, উত্তর কী লিখবে না, দাঁত ভালো রাখতে হলে দিনে 2 বার দাঁত মাজা দরকার। দাঁত ভালো রাখতে হলে অবশ্যই দিনে 2 বার দাঁত মাজা দরকার, অর্থাৎ খাওয়ার পরেই দাঁত মাজতে হয়, যে কোনো জিনিস খাওয়ার পরেই দাঁত মাজতে হয়। পাহাড়ে উঠলে শ্বাস নিতে কষ্ট হয় কেন, নিশ্চয়ই জানো, উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম থাকে, ফলে পাহাড়ে উঠলে শ্বাস নিতে কষ্ট হয়। তা কী লিখবে, আবার বলছি, উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম থাকে, ফলে পাহাড়ে উঠলে শ্বাস নিতে কষ্ট হয়। বাংলার ঋতুগুলোর নাম লেখো। বাংলার ঋতু নিশ্চয়ই জানা, কী কী হবে, বাংলার ঋতু হচ্ছে 6টি। বাংলার ঋতু কয়টি না, 6টি। বাংলার ঋতু 6টি, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো এইভাবে সুন্দর করে লিখবে। ঠিক আছে, এবার বলেছে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে তার একটা চিত্র আঁকো। ঠিক আছে, এটা কী করবে, মানে তোমাদের প্রশ্নের পিছনে লিখতে, এই জন্য বলেছে পরের পাতায় করতে বলা হয়েছে। উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে তার একটা চিত্র লিখতে পারে। তোমাদের যে বই আছে
সেই বইয়ের দেখবে পেজ নাম্বার 41 খুঁজে ফেলবে, পেজ নাম্বার 41 খুঁজবে, সেখানেই তোমাদের একটা ছবি আছে, ওই ছবিটা তুমি এঁকে দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে তার একটা চিত্র আঁকতে বলেছিল, সেই যেটা তুমি কী করলে 41 পেজে যে বইতে আছে সেটা তুমি ভালো করে এঁকে ফেলবে। আশা করি বোঝা গেছে। ব্যাস, এটা হয়ে গেল। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা শেষ যে প্রশ্নটা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়। এটাও তোমাদের 10 নম্বরের পরীক্ষা হবে, 20 মিনিট টাইম। প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বর্জ্য ফেলার আছে ছোট ড্যাশ, বর্জ্য ফেলার আছে ছোট ড্যাশ, অবশ্যই কী হবে, ডাস্টবিন। উত্তরটা লিখবে ডাস্টবিন। আমরা ডাস্টবিনে করে বর্জ্যগুলো ফেলি, যেন লিখবে বর্জ্য ফেলার আছে ছোট ডাস্টবিন। পরের প্রশ্ন, ঘুমোতে ভাই যখনই যাও, ঘুমোতে ভাই যখনই যাও টাঙিয়ে নাও। ঘুমোতে, এটা কি উত্তরটা কী হবে না, ঘুমোতে ভাই যখনই যাও টাঙিয়ে নাও, অবশ্যই উত্তরটা হবে মশারি। যখন ঘুমোতে যাবে তখন অবশ্যই কী টাঙাতে হবে, মশারি। এখানে লিখবে মশারি টাঙিয়ে নাও। তারপর বলেছে ডায়রিয়ায় জলাভাব হয় ড্যাশ, এ সারে নিশ্চয়। ডায়রিয়ায় জলাভাব হয় ড্যাশ, এ সারে নিশ্চয়। উত্তরটা কী হবে, উত্তরটা হবে ORS, ORS, ORS এ সারে নিশ্চয়, মানে সেরে যায়। ORS মানে যখন ডায়রিয়া হয় তখন আমরা ORS খাই, এই জন্য ORS এ নিশ্চয়। মিড ডে মিলে যুক্ত যারা ড্যাশ, হাত ধোবেন তারা, অবশ্যই কী হবে, মিড ডে মিলে যুক্ত যারা কী করতে হবে না, সাবানে, সাবানে হাত ধোবেন তারা। এখানে সব কিছু, এই যে দেখো এই ঘরটার মধ্যে সব কিছু বলা আছে, এই যে এইগুলো দেখে দেখে তুমি বুঝিয়ে দিবে, সাবানে, এই ঘরের মধ্যে সব কিছু বলা আছে। মিড ডে মিলে যুক্ত যারা কী লিখবে, সাবানে হাত ধোবেন তারা। তারপর দেখো টাটকা ড্যাশ খেয়ে তো নাও সুস্থ যদি থাকতে চাও, অবশ্যই কী হবে, টাটকা খাবার, এখানে লিখবে খাবার, টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতে চাও। ঠিক আছে, হয়ে গেল। এবারে বাম ও ডান দিক মেলাতে বলেছে। দেখো বাম দিকে আছে চোখের রোগ, দাঁতের রোগ, ত্বকের রোগ, আয়োডিনের অভাব। এদিকে আছে ছুলি, রাতকানা, গলগণ্ড, পায়োরিয়া। তো উত্তরটা পরিমাণ দেখো, বাম দিকে কী হচ্ছে, চোখের রোগ। চোখের রোগ কোনটা হবে, চোখের রোগ হচ্ছে রাতকানা। চোখের রোগ কোনটা না, রাতকানা। এবার চলে আসি দাঁতের রোগ। দাঁতের রোগ কী হবে না, পাইওরিয়া, এই যে পাইওরিয়া, দাঁতের রোগ হচ্ছে পাইওরিয়া। আর ত্বকের রোগ কোনটা না, ত্বকের রোগ হচ্ছে এই যে ছুলি, ত্বকের যে রোগটা হয় সেটাকে কী বলা হয়, ছুলি। আর আয়োডিনের অভাব, আয়োডিনের অভাব হলে কী হয়, গলগণ্ড রোগ হয়। আয়োডিনের অভাবটা হচ্ছে গলগণ্ড। হয়েছে, উত্তরটা বুঝে নিয়েছো। এবার বলে পরের প্রশ্ন, সঠিক উত্তরের নিচে দাগ দাও। রক্তপ্লতা হয় হিমোগ্লোবিন না হিমোসায়ানিন কমে গেলে, অবশ্যই নিশ্চয়ই জানো এটা রক্তপ্লতা হয় হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন হবে। উত্তরটা হবে কি, সঠিক উত্তর হিমোগ্লোবিন কমে গেলে। আয়োডিন পাওয়া যায় চিনিতে না লবণে, অবশ্যই জানো আয়োডিনটা পাওয়া যায় লবণে, চিনিতে নয়, লবণে। উত্তরটা হবে লবণে। এবারে একটি বাক্যে উত্তর দাও। প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি জিনিস থাকা উচিত, প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি থাকা উচিত, জিনিস থাকা উচিত। উত্তর তুমি এইভাবে লিখবে, প্রাথমিক চিকিৎসার বাক্সে যে যে জিনিস থাকা উচিত সেগুলো হলো, এক কী হবে, বেনজিন, বেটাডিন, ডেটল, ঠিক আছে, স্টিনচার, আয়োডিন, এইসব জিনিসগুলো অবশ্যই থাকা উচিত। যেমন আরও কিছু থাকা উচিত, লোশন থাকা উচিত, সাদা তুলো থাকা উচিত, ঠিক আছে, সোজা ও বাঁকা দুটো ছোট কাঁচি থাকা উচিত, ছোট চিমটে থাকা উচিত। ঠিক এইগুলো কিন্তু থাকতে হবে। তোমরা নিশ্চয়ই জানো প্রাথমিক চিকিৎসার বাক্সে এইসব জিনিসগুলো থাকে। যেগুলো বললাম সেগুলো মন দিয়ে শুনবে এবং তারপরে উত্তরগুলো লিখবে। কী কারণে মেদ বৃদ্ধি ঘটে, কী কারণে মেদ বৃদ্ধি ঘটে না, দেহে মেদ বৃদ্ধির বিভিন্ন কারণ আছে। যেমন এক, অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে। দুই, অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় গ্রহণ করলে মেদ বৃদ্ধি হয়। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট বললাম। দেহে মেদ বৃদ্ধির বিভিন্ন কারণগুলো হচ্ছে, 1 নম্বর অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে, আর 2 অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় গ্রহণ করলে মেদ বৃদ্ধি হয়। ঠিক আছে, এই ছিল টোটাল তোমাদের প্রশ্নের উত্তরগুলোও করে দিলাম। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই PDF যদি পেতে চাও অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।